ঝর্ণার ফোনে ঘুম ভাঙে রোদের। ঘুম জড়ানো কণ্ঠে রোদ ফোন রিসিভ করে জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম কে। অপর পাশ থেকে ঝর্ণার ঝরঝরে গলা ভেসে আসে ওয়ালাইকুম আসসালাম। বা বাইরের রোদ উঠছে, চারপাশে ঝকমক করছে, আর এই রোদ এখনো ঘুমাচ্ছে। এই উঠছে এমরি। ঝর্ণার গলা শুনে রোদ শোয়া থেকে উঠে বসে। ঝর্ণা তুই বল কি হয়েছে। হায় রে পোড়া কপাল আমার, আমার নাম্বারটাও ডিলিট করে দিয়েছিস নাকি। আরে না, আমার তো এমনি বাটন ফোন, তার উপর ডিসপ্লে কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না কে ফোন দিচ্ছে। আর না আমি কাউকে দরকারে ফোন দিতে পারছি। আচ্ছা এখন শোন, আজকে তো 10টায় ক্লাস ছিল, কিন্তু হবে না। কলেজের প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন নিয়ে কী সব আলোচনা হবে, তাই যেতে বলছে। দেওয়ালের পেরেকে আটকে থাকা পুরাতন দেওয়াল ঘড়িটা সময় দেখে নেয় রোদ। 8টা বেজে 30 মিনিট। তারপর ঝর্ণাকে বলে তুই বাড়ির সামনে এসে ফোন দিস, একসাথে যাব। ঝর্ণা উৎফুল্ল হয়ে বলে আরে রোদ শোনা, আমি তো এটাই বলেছিলাম। যাই হোক, জলদি তৈরি হ, আমি আসছি এখনই, এখনও সময় আছে। আরে তাই কি, আমরা নিজেরা একটু প্ল্যান করব। জলদি রেডি হয়ে নে, আমি 20 মিনিটের মধ্যে আসছি। রোদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঝর্ণা ফোন রেখে দেয়। রোদ পাশে তার মাকে না দেখে বুঝে যায় তাকে কোথায় পাওয়া যাবে, তাই সে দেরি না করে বিছানা থেকে উঠে বিছানা গুছিয়ে রেখে মাথায় ওড়না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে দেখে জাহানারা বেগম রান্নায় চুলায় তরকারি বসিয়ে দিচ্ছে, রুটি বেলছে। রোদ দরজায় দাঁড়িয়ে বলে শরীর একটু ভালো লাগতে এসে বসে পড়েছ। রোদের কথা কানে আসতে জাহানারা বেগম রুটি বেলা বন্ধ করে রোদকে দেখে নিয়ে আবারও রুটি বেলতে বেলতে বলে তোর কলেজ আছে না, যা রেডি হয়ে নে। রোদ এগিয়ে গিয়ে যেয়ে তার মায়ের গলা জড়িয়ে ধরে। আমি যখন চাকরি করব তখন আমরা এখান থেকে চলে যাব, তোমার এত কাজ করতে হবে না। রোদের কথা শুনে জাহানারা বেগম নির্লিপ্ত হাসি দিয়ে বলেন আচ্ছা সে তো হবে, তার আগে ভালো পড়াশুনো করতে হবে, তার জন্য কলেজে যেতে হবে, যা তৈরি হয়ে নে। রোদ তার মায়ের গলা ছেড়ে দিয়ে পাশে বসে বলে জানো আম্মু, ঝর্ণা ফোন দিয়েছিল, বলল সামনের বুধবার নাকি কলেজের প্ল্যাটিনাম জুবলি, মানে 75 বছরের পূর্তি অনুষ্ঠান। তাই আজকের আলোচনা হবে কার কী দায়িত্বে। আমাদের বিভাগের গ্রুপে জানিয়েছে, সেটা একটু আগে ঝর্ণা ফোন দিয়ে বলল। জাহানার বেগম তাওয়ার দিকে রুটি দিয়ে রোদের দিকে কেমন করে তাকিয়ে বলে তোর একটা নতুন মোবাইল ফোন দরকার, আমি বুঝি, কিন্তু কি করব বল। যে সামান্য গহনা আছে সেগুলো বেচে দিব সেই সাহস হয় না। তখন তোর বিয়ের সময় কী দিব এটা ভেবে। আচ্ছা রোদ, কিস্তিতে ফোন দোকানে ফোন কিনে দিলে তুই একটা ফোন নিয়ে নে, আমি সেলাই করে না হয় টাকা জোগাড় করে দিব। রোদ মায়ের কথা শুনে একটু রাগ দেখে ছেলে মানুষের মতো করে থাক, তোমার সেলাই করতে হবে না, আমি ভেবেছি ফোন নিব, আর একটা টিউশনি পেয়েছি, সেটা নিয়ে হয়ে যাবে। জাহানারা বেগম নিজের কাজ করতে করতে রোদকে বলে আচ্ছা তাহলে একটা ফোন নিয়ে নে, যত দ্রুত পারিস। আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো নিয়ে কিনে আনিস। এখন যা রেডি হয়ে নে, নাহলে ঝর্ণা ঝড় হয়ে চলে আসবে। মায়ের কথা শুনে রোদ হেসে দিয়ে বলে এটা ঠিক বলছে, আমি যাই। রোদ উঠে চলে যায় হাত মুখ ধুয়ে তৈরি হতে, আর জাহানারা বেগম সকালে নাস্তাও তৈরি করতে থাকে। একটু পরে মোমেনা বেগম এসে তাড়া দিয়ে বলে জাহিদের টিফিন, মনির টিফিন গোছানো নিয়ে খাওয়া নিয়ে। রোজকার একই রুটিন, এদিক সেদিক হলে জাহানারা বেগমেরা রক্ষে থাকবে না। জানলার পর্দা সরাতে সকালে ঝলমলে রোদ এসে আকাশের ফর্সা মুখশ্রীতে পড়ে। হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে তার ঘরের লাগোয়া বারান্দায় রাখা বেতের সোফা সেটে এসে বসে। সামনে টি টেবিলে কিছু ফাইলপত্র, সাথে ল্যাপটপ অন করে আজকের শিডিউল চেক করতে বসে। সারাদিন 10টা কাজের মধ্যে 9টায় হলো বিভিন্ন কোম্পানির সাথে মিটিং, সেগুলো এক জায়গায় না, একটা উত্তরায় তো একটা মিরপুর। লোকেশনগুলো দেখে আকাশের মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট হয়ে যায়। ঢাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাটা খুবই কষ্টসাধ্য বিষয়, যে আমি আটকে পড়লে ঠিক কত ঘন্টা যাবে তার হিসেব নেই। আকাশ যখন কপিতে চুমুক দিতে দিতে ফাইলে চোখ বোলাতে ব্যস্ত, ঠিক সেই সময় তার বাবা আফজাল চৌধুরী এসে তার সামনে সোফায় বসলেন। আকাশ তার বাবাকে দেখে জিজ্ঞাসা করেন আব্বু আপনি। আফজাল চৌধুরী আকাশের দিকে তাকিয়ে বলেন হ্যাঁ আসলাম তোমার সাথে একটু কথা বলতে। আকাশ হাত থেকে ফাইল রেখে আফজাল চৌধুরীকে জিজ্ঞাসা করে হ্যাঁ আব্বু বলুন কী কথা। আফজাল চৌধুরী বেশ গম্ভীর গলায় জিজ্ঞাসা করে তুমি রোদকে চাকরি থেকে বরখাস্ত করছো।
আফজাল চৌধুরী রোদের কথা বলতে আকাশের মাথা আপনা আপনি গরম হয়ে যায়, নিজেকে সামনে নিয়ে বলে, হ্যাঁ, ওরকম ম্যানার্সের লোক অফিসে না রাখাই ভালো। আফজাল চৌধুরী মাথা নেড়ে বলে, হ্যাঁ বুঝলাম, কিন্তু তুমি খুব ভালো করে জানো রোজ যেই সেক্টরে পার্ট টাইম জব করতো সেটা আমি স্পেশালি স্টুডেন্টের জন্য করেছি, যাতে স্টুডেন্টের লাইফে কিছু ইনকাম করতে পারে। আমি নিজেও স্টুডেন্ট লাইফে এরকম পার্ট টাইম জবের অভাবে ঘুরছি। এমনও হয়েছে হোটেলে কাজ করছি, সেই অতীত মনে রেখে আমি আমার কোম্পানিতে এই সেক্টর করেছি। তাহলে তুমি তাকে কেন বরখাস্ত করেছো? আফজাল চৌধুরী অকথ্য যুক্তির সামনে আকাশ নিজের দৃঢ়তা বজায় রেখে বলল, জব করতে মিনিমাম যে ম্যানার থাকা রাখে সেটা তার মধ্যে নেই বিধায়। আর আমি বলিনি জব সাথে, সে নিজেই বলছে না খেয়ে থাকবে তো আপনার কোম্পানিতে চাকরি করবে না। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো যাতে মেয়েটা রিয়াক্ট করছে। তুমি কি বলেছিলে? আম্মু যে তাকে এইবারই বউ করে আনতে চায় সেই কথাই বলেছিলাম। কিন্তু আফজাল চৌধুরী হাত উঁচু করে আকাশকে থামিয়ে দেয়। তোমার হাতে 7 দিন সময় আছে। আজকে শনিবার, পরবর্তী শনিবারের আগে রোদকে বিয়ে করতে হবে। কিভাবে তাকে রাজি করাবে জানি না, কিন্তু করতে হবে। তোমার মা চেয়েছে মানে সেই কাজ অবশ্যই তোমাকে করতে হবে। তুমি মানতে পারো আর নাই পারো, এটাই আমার প্রথম ও শেষ কথা। এরপর শুধু কাজ দেখতে চাই। আফজাল চৌধুরী উঠে দাঁড়ায় আকাশের ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তখন আকাশ বলে ওঠে, আমার পছন্দ অপছন্দের কি কোনো দাম নেই? আফজাল চৌধুরী ঘুরে ছেলের দিকে তাকিয়ে বলে, না নেই। আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আব্বু, মেয়েটা আমাদের সোসাইটির সাথে যায় না, বোঝার চেষ্টা করো। সোসাইটির নিয়ম বানায় তো রা আমার মতো বড়লোক টাকাওয়ালা লোকেরা, আর এক শ্রেণীর মানুষ বানায় তারা হলো একেবারে নিম্ন শ্রেণীর লোক। এই নিয়মের মাঝে পড়ে মধ্যবিত্তরা। তো ঠিক সেই মধ্যম অবস্থা। তুমি চাইলে সোসাইটিতে নতুন নিয়ম করতে পারো। আকাশ তার বাবার কথায় কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। আফজাল চৌধুরী পা এগিয়ে আবারও দাঁড়িয়ে যে বলে, আমি খোঁজ নিয়েছি মেয়েটার ব্যাপারে। আর তুমি রোদকে ঠিক কী কী বলেছো এই ব্যাপারে আমাকে সত্যিটা বলনি। সে না বললে সমস্যা নেই, কিন্তু সময় মাত্র 7 দিন। আফজাল চৌধুরী নিজের মতো কথাগুলো বলে বেরিয়ে এসে আফজাল চৌধুরী চলে যেতে আকাশ সোফার ওপর ধপ করে বসে পড়ে। 2 হাত এক জায়গায় করে কপালে ঠেকিয়ে ভাবতে থাকলো আফজাল চৌধুরী বলা প্রতিটি কথা। আকাশ নিজেও বুঝতে পারছে আফজাল চৌধুরী চাইছেন না মরিয়ম বেগমের মনে কোনো কষ্ট পাক বা তার এই ইচ্ছেটা অপূর্ণ থাকুক। এদিকে মায়ের সময়ে অন্তিম ইচ্ছা, অপরদিকে নিজের মনের বিরুদ্ধাচরণ, সব মিলিয়ে মাঝে পিষ্ট হয়ে পড়ছে আকাশ নিজে। কপাল থেকে হাত সরিয়ে টেবিলের ওপর ফাইলের দিকে চোখ যেতে ঝলমলে রোদ দেখে আকাশ বলে ওঠে, রোদের আলো সব ঝিকমিকিয়ে ওঠে, আর এদিকে এক মনুষ্য রোদ আমার জীবন অন্ধকারচ্ছন্ন করে দিচ্ছে। কলেজের রাস্তা ধরে হেঁটে আসছে রোদ আর ঝর্ণা। দুটো ক্লাস শেষ ও আর আলোচনা শেষ করে দুজনে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে ঝর্ণা রোদকে বলে, শাড়ি পরে আসবি? আমিও শাড়ি পরবো। না বাবা, আমি শাড়ি পরবো না, আমি সামলাতে পারি না। রোদের কথা শুনে ঝর্ণা বলে ওঠে, হ্যাঁ, বিয়ে হলে এতদিনে বাচ্চা সামলাতে লাগতো আর উনি শাড়ি পরতে পারবেন না। শোন, শাড়ি পরবি এটাই ফাইনাল, কোনো বাহানা শুনবো না, আর না পরলে তোকে আমি চিনি না। ঝর্ণার কথা শুনে রোদ হেসে বলে ওঠে, কি হুমকি? খুব ভয় পেয়েছি। দেখ রোদ, সত্যি বলছি। আচ্ছা বাবা, রাগ করিস না, পড়বো যা। রোদের কথা শুনে ঝর্ণা রোদকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার সোনা রোদ, সরি সোনা রোদ, সোনা আন্টি একটা সোনালি লাল কেমন একটা শাড়ি আছে না, ওটা পরিস। আচ্ছা পরবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমার সাথে থাকতে হবে সব সময়, না হলে শাড়ি পরে যদি উষ্টা খেয়ে পড়ি তখন কে বাঁচাবে? রোদের কথাতে দুজনে হেসে উঠে হাঁটতে হাঁটতে কলেজের গেট পেরিয়ে মেন রাস্তায় ওঠে। রোদ ঝর্ণাকে বলে, আমি তো টিউশনে যাব, তুই তাহলে বাড়ি চলে যা। ঝর্ণা হাত ঘড়ি দিয়ে সময় দেখে বলে, এখনই টিউশন? রোদ মাথা নেড়ে বলে, হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চাকে পড়ানোর জন্য। এখন স্কুলে ভর্তি হয়নি, সামনের বছর হবে। রোদের কথা শুনে ঝর্ণা মাথায় হাত রেখে বলে, হায় রে ডিজিটাল বাম্মা, ওই বয়সে মা মেরে মেরে পড়াতো আর এদের ম্যাডাম লাগে। যাক গে, ভালো হয়েছে, তুই সাবধানে যা, ঠিক আছে? আচ্ছা তুইও সাবধানে যা। দুজনে বিদায় নিয়ে যার যার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। দেখতে দেখতে কলেজের অনুষ্ঠানের দিন চলে আসে। সকাল সকাল নিজের সাজগোজের সমস্ত জিনিস নিয়ে ঝর্ণা হাজির হয়ে রোদের বাড়িতে। সাথে করে পরোটা ভাজি নিয়ে এসেছে। সেগুলো রোদের হাতে দিয়ে বলে, জলদি জলদি নাস্তা সাজিয়ে নিয়ে আয়, তুই আর আমি আন্টি মিলে নাস্তা করব।
রোদ ঝর্ণার হাতের দিকে দেখে বললে, তুই আবার নাস্তা কেন আনতে গেলি? রোদের কথা শুনে ঝর্ণা ফিসফিসলা, আরে আনলে হয়, তোর যে দজ্জালমানি তোদের না খাইয়ে রাখে আবার আমাকেও রাখবে, তাই এনেছি, ওদের দিবি না। ঝর্ণার কথা রোদ মুচকি এসে বলে, তুই আসলে পাগল। রোদের কথা শুনে ঝর্ণা নিজের পায়ের দিকে ভালো করে ভাব দেখে বলে, সেমনি দেখ তো, আমার কেমন লম্বা লম্বা পা, তুই বলছিস গোল। চোখও কম দেখা শুরু করছিস? জাহানারা বেগম রান্নাঘরে রোজকার মতো সকালের রান্না নাস্তা তৈরি করছে, আর এদিকে দুই বান্ধবী গল্পে মশগুল। রোদের মামি ঝর্ণাকে দেখে মুখ বেজার করে ফেলছে, কারণ এই মেয়েকে সে দু চোখে দেখতে পায় না। ঠিক তেমনই ঝর্ণাও নিজেও তারে দু চোখে দেখতে পারে না। দুজনের মধ্যে অদ্ভুত এক অন্তদ্বন্দ্ব আছে। এত সকাল সকাল আসায় রোদ ঝর্ণাকে জিজ্ঞাসা করে, এত এত আগে যে কি হবে, অনুষ্ঠান তো সন্ধ্যায়। রোজ ঝর্ণার সামনে পরোটা ভাজি পরিবেশন করে তার সামনে বসে। ঝর্ণা তখন জবাব দেয়, তুই আজকে আমার সাথে থাকবি একদম রাত পর্যন্ত। আজকে আমাদের হ্যাং আউট। ঝর্ণার কথা শুনে রোদ একটু মলির মুখে বলে, না রে, আমি না থাকলে সব কাজ আম্মুকে করতে হবে, এমনিতে দুর্বল, কিছুদিন আগে জ্বর থেকে উঠলো। রোদের কথা শেষ হতেই জাহানারা বেগম ঘরে ঢুকেন। রোদের কিছু কথা তার কানে এসেছে, তাই সে রোদকে বলে, তুই যা, আজকে বাড়িতে তেমন কাজ নেই, তোর মামি যাবে তার বাবার বাড়িতে, তোর মামা রাতে আসবে, খেয়ে তো ঘুমাবে, কোনো চাপ নেই, তুমি নিশ্চিন্তে যা। জাহানারা বেগমের কথা শুনে ঝর্ণা খুব খুশি হয়, রোদের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে নাচিয়ে বলে, এবার তো কোনো আপত্তি নেই, নিশ্চিন্তে যেতে পারবি। রোদ একবার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তাহলে যাবো বলছো? জাহানারা বেগম হাসি মুখে বলে, হ্যাঁ, সারাক্ষণ এইভাবে না থেকে একটু ঘুরে ফিরে আয়, ভালো লাগবে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। জাহানারা বেগমের কথায় রোদ একটু নিশ্চিন্ত হয়। খাওয়া দাওয়া শেষে রোদ আর ঝর্ণা রেডি হয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় রোদ তার মায়ের শাড়ি ব্যাগে করে নিয়ে নেয় সন্ধ্যায় পরার জন্য। রোদ আর ঝর্ণা বেরিয়ে যেতে জাহানারা বেগম মেরে রোদের মামিকে জিজ্ঞাসা করে, দুজনে মিলে কই গেল? জাহানারা বেগম মৌমিনার দিকে তাকিয়ে বলে, কলেজের অনুষ্ঠান আছে, তাই দুজনে একসাথে গেল। অনুষ্ঠানের কথা শুনে জাহানারা বেগম একটু মুখ বেঁকে বলে, ও অনুষ্ঠান, ঠিক আছে, একা একা বাড়ি ভালো মতো দেখে রেখে আপা, আমরা কাল সকালে আসবো। জাহানারা বেগম হাসি মুখে জবাব দেয়, ঠিক আছে ভাবি, আপনি নিশ্চিন্তে যান। কলেজে পা রাখতে রোদ আর ঝর্ণা মুখোমুখি হতে হলো তাদেরই বিভাগের এক সিনিয়রের সঙ্গে। সিনিয়রদের দেখা মাত্র হাতে কাজ গুজে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চলে গেল গিফট র্যাপিংয়ের পুরো দায়িত্বটা চাপিয়ে দিল ওদের দুজনের উপর। ঝর্ণা টেপের মুখ খুলতে খুলতে বিরক্ত গলায় বলল, এমন সুযোগ সন্তানের সিনিয়র থাকার চেয়ে না থাকাই ভালো। রোদ তৎক্ষণাৎ ঝর্ণাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলল, চুপ কর, কেউ শুনলে আবার ঝামেলা বাঁধবে। রোদের কড়া কথায় ঝর্ণা আর কিছু বলল না, মুখে চুপচাপ থাকলো, মনে মনে সিনিয়রের 7 পুরুষ উদ্ধার করতে লাগলো। এটা রোদ ভালো করে জানে। সবগুলো উপহার যত্ন করে র্যাপিং করে গুছিয়ে রেখে দুজনে বেরিয়ে পড়লো। এখন গন্তব্য ঝর্ণার বাড়ি। আগে খাওয়া দাওয়া, তারপর একটু রেডি হয়ে একসাথে বেরোবে তারা। সায়ন রাফি দুজনে এসে বসে আছে আকাশের ঘরে, আর আকাশ রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। সায়ন আর রফি দুজনে গালে হাত দিয়ে আকাশের তৈরি হওয়া খুব মনোযোগ দিয়ে অবকলন করছে। আকাশের যদি তাকিয়ে থেকে রফি সায়নকে বলছে, ভাই, রামিসা তো রেডি হতে এত সময় নেয় না। সায়ন নিজেও একইভাবে গালে হাত দিয়ে বলে, যেহেতু আমি সিঙ্গেল তাই মেয়েদের কথা বলতে পারবো না, কিন্তু নিজের কথা বলতে পারি। তুই আর বলিস না, তুই তো মনে হয় গায়ে সাবান দিস মাসে একবার, তুই আবার কি রেডি হবি? সায়ন গাল থেকে হাত সরিয়ে রফির মাথায় গাঁটটা মেরে বলে, আমি বডি ওয়াশ মাখা ছেলে, আর তুই কি না সাবানের সাথে আমাকে মেলাচ্ছিস? ওদের কথার মাঝে আকাশ ঘড়ি পড়তে পড়তে এসে দুজনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? সায়ন রফি দুজনে সোজা হয়ে বসে আকাশের দিকে চেয়ে বলে, ভাই, আমি নিশ্চিত আজকে তোকে বাড়ি ফেরত আনতে পারবো না। আকাশ কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কেন, সমস্যা কি? সায়ান উঠে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, না, মনে হয় গেটআপে যাচ্ছ বৎস, মেয়েরা তোমাকে দেখে ফিট হয়ে যাবে। সায়ান হাত সরিয়ে দিয়ে দিয়ে আকাশ বলল, এসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি চলো। আকাশের সাথে তাল মিল রফি বলে, ঠিক বলছিস, তাড়াতাড়ি চল। ওইদিকে রামিসা তো ওর বান্ধবীর সাথে এসে বসে আছে, এক পিস সিঙ্গেল থাকলে আমাকে দিস। সায়ানের কথা শুনে রাফি বলে, তোর কপালে মেয়ে নেই। এদিকে আকাশ শুট পরে ঘর থেকে বেরোতে বেরোতে তার কপালে গবেষণা করো, আমি যাচ্ছি, আর তার আকাশ, আমরাও আসছি।
আকাশের পিছু পিছু সায়ান রফি নেমে এসে নিচে নামতে আফজাল চৌধুরীর সাথে দেখা হয় তিনজনে। আফজাল চৌধুরীকে দেখে সায়ান রফি সালাম দিয়ে কুশল বিনিময় সারেন। আফজাল চৌধুরী সায়ান আর রফির উদ্দেশ্যে বলে, এমন রিনিউয়ালের ব্যবস্থা করবে বছরে একবার হলো। এতে সবার সাথে দেখা হবে, অবস্থান জানা হবে, এতে কারো উপকার হতে পারে। সায়ান রফি দুজনে মাথা নেড়ে বলে, জি আঙ্কেল, ঠিক বলছেন। তাহলে আজকে আমরা আসি? হ্যাঁ যাও, দেরি হয়ে যাচ্ছে। আকাশ, সায়ান আর রাফি তিনজনে আফজাল চৌধুরী থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। আকাশের গাড়িতে তিনজন বসে আছে। আকাশ ড্রাইভ করছে, পাশে বসে আছে সায়ান, ব্যাক সিটে রাফি। রাফি তার হবু বউয়ের সাথে কথা বলার বিদায় ওকে আলাদাভাবে বসানো হয়েছে। এদিকে সায়ান অনেক তালাশ করেও মন মতো গান পাচ্ছে না। সায়ান মন মতো গান খুঁজে না পাওয়ার আকাশ নিজের পছন্দের প্লেলিস্ট থেকে গান প্লে করে। চলো বলে ফেলি, কত কথাকলি জন্মেছে বলতে তোমায়। ওরে আমাদের রুট বয় এত সুন্দর গান শোনে। শান কথাটা বলে উঠতে রফি ফোন রেখে গানের দিকে মন দেয়। তিনজনে গলা মিলিয়ে গেয়ে ওঠে পরের অংশ। কানিশা আলতো মাখা, দিনের ঢলে পড়ে রাতে, তারপর রাত্রি জাগানো। নতুন পুরনো সব শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত। বহুদিন পর দেখা হয় উচ্ছ্বাসে, কোথাও হাসি, কোথাও স্মৃতিচারণ। চারপাশ জুড়ে নস্টালজির ছোঁয়া। মূল স্টেজের আশেপাশে তুলনামূলক ভিড় কম। সেখানে ব্যস্ত ভলেন্টিয়াররা আর বর্তমান শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতির ছোটাছুটি করছে। কেউ অতিথির আসনে দেখাচ্ছে, কেউ মাইক সাউন্ড চেক করে ব্যস্ত। সকলে নিজেদের মতো করে ছড়িয়ে পড়ছে। কেউ পুরনো বন্ধুদের নিয়ে আড্ডায় মেতেছে, কেউ আবার পরিচয় করিয়ে দিচ্ছে জীবনের নতুন অধ্যায়ের মানুষগুলো। সন্ধ্যা নামতে শুরু হলো ইউনিটে মূল আকর্ষণ। নাচ, গান, আবৃত্তি থেকে শুরু করে একের পর এক ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্মৃতি ও বর্তমান মেলবন্ধন আজকের এই সন্ধ্যা হয়ে উঠবে আরও বিশেষ। কলেজের মূল ফটকের সামনে এসে থামে আকাশের গাড়ি। গাড়ি থামার সাথে সাথে সায়না রাফি গাড়ি থেকে নেমে ধরে, আর আকাশ গাড়ি নিয়ে চলে যায় গাড়ি পার্কিং এরিয়াতে। সায়না আর রাফি গেটের একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আকাশের জন্য। এরই মধ্যে রামিসা ফোন করে জানায় সে অলরেডি স্টেজের কাছে বান্ধবীদের সাথে। রাফি রামিসাকে জানায় আকাশ আসার পরেই তারা আসছে। কথা শেষ করে রাফি ফোন রেখে দেয়। রাফি ফোন রেখে পাশে ঘুরে সায়নের দিকে তাকাতে দেখতে পায় সায়ন কেমন করে চোখ মুখ কুঁচকে তার ওই দিকে তাকিয়েছে। রাফি তখন সায়নকে জিজ্ঞেস করে, এভাবে তাকিয়েছিস কেন? যে কেউ দেখলে ভাববে তুই কে আর আমাকে টিজ করছিস। রাফির কথা শুনে সায়ন ঝাড়ি মেরে বলে, হুট শালা, ছি ছি, তোর এত নোংরা চিন্তাধারা। তো এভাবে তাকিয়েছিস কেন? না মানে দেখছিলাম মেয়ে মানুষের পাল্লায় পড়লে পুরুষ মানুষ সিংহ কীভাবে হুলো বিড়াল হয়ে যায়। সায়নের কথা শুনে রাফি ব্যঙ্গ করে বলে, জীবনে তো প্রেম করে টেকাতে পারলি না, তুই এই বুঝবি এর মজা। রাফির কথা শুনে সায়ন বুকে হাত রেখে বলে, কষ্ট দিলা ভাই রে। এদের কথার মাঝে আকাশ এসে হাজির। দুইজনের মধ্যে কিছু বাকবিতণ্ডা চলছে দেখে আকাশ ভালোই বুঝতে পারছে দূর থেকে। জিজ্ঞেস করলে বিষয়টা আরও ঘোলাটে করতে চায়নি বলে আকাশ এসে কোনো প্রশ্ন না করে বলে, ভিতরে চল। সায়ন রাফি কথা না বাড়িয়ে আকাশের সাথে এগিয়ে যায়। আকাশ, সায়ন, রাফি কলেজের ইন্টারমিডিয়েট পড়েছে এবং এসএসসি পাশ করা। তারপর আকাশ চলে যায় লন্ডনে, রাফি অস্ট্রেলিয়াতে, আর সায়ন সাউথ কোরিয়ায়। তিনজনে তিন দেশ থেকে একে অপরের সাথে সবসময় যোগাযোগ অক্ষুণ্ণ রেখেছে, যার জন্য আজ অবধি তাদের বন্ধুত্ব। এগিয়ে যেতে আকাশের নাম ধরে ডাক দেয় সাকিব, আকাশের ব্যাচমেট। ওদের ব্যাচের সকলে এক জায়গায় দেখে আকাশ, সায়ন, রাফি এগিয়ে যায়। ওদেরকে দেখে রায়হান বলে, আরে, বেস্ট ট্রিও ইন আওয়ার ব্যাচ। এরা তিনজনের চেয়ে সকলের সাথে হাত মেলায় কুশল বিনিময় করে। সাকিব আকাশকে বলে, সায়ন রাফির সাথে যোগাযোগ থাকলে তোর সাথে যোগাযোগ করা যেত না, এত ব্যস্ত থাকিস। আকাশ কিছু বলার আগে রায়হান পাশ থেকে বলে, আরে ব্যস্ত না, ও তো সবসময় একটু ইন্ট্রোভার্ট, সবার সাথে ওর পটে না। সবাইকে তোর মতো সর্বঘাটে গাটালি করে নাকি? চুপ কর, নিজেও তো তাই, এটা ভুলে যাস না রায়হান। আকাশ ওদের দিকে হাত উঁচু করে বললে, থাম তোরা, এতদিন পর দেখা হয়েছে, এখন কি ঝগড়া করবি নাকি? আমাদের তো প্রায় দেখা হয়, কিন্তু তোর সাথে তো এত বছর পরেই আজকে দেখা হলো। তারপর বল, শাদি করছিস নাকি? আমাদের দাওয়াত পাওয়ার চান্স এখনো আছে। সাকিবের কথা শুনে আকাশ মৃদু হেসে বলে,
চান্স আছে। আচ্ছা চল, প্রিন্সিপালের স্যারের সাথে দেখা করে আসি। এখনও তো মাহফুজ স্যার আছেন দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, এই বছরে রিটায়ার, তারপর রিটায়ার করবেন। সাকিবের কথায় সায়ন চলে। তাহলে চলো দেখা করে আসি, স্টেজে আসলে আর সুযোগ হবে না। ওরা পাঁচজন চলে যায় স্যারের রুমের দিকে, আর বাকি যারা ছিল পরে দেখা করবে বলে নিজেদের মতো গল্প আড্ডা দেয়। রোদ আর ঝর্ণা শাড়ি পরে রেডি হয়ে রিক্সা করে উঠছে কলেজের উদ্দেশ্যে। ঝর্ণা শাড়ি পরে চুল ছেড়ে দিছে, কিন্তু রোদ কোনোভাবেই চুল ছাড়ার জন্য রাজি নয়। শাড়ি পরলে সাথে হিজাব, তাই নিয়ে একটু ঝর্ণা রেগে গেছে। রোদ সেটাই বুঝতে পেরে ঝর্ণাকে বলে, রাগ করিস না, তুই তো জানিস। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোর চুল সামলাতে কষ্ট হয়, কিন্তু একদিন ছাড়লে কি এমন হতো? আমি তো ছিলাম, ধীরে ধীরে হাঁটতাম, মাঠে কত ময়লা নোংরা থাকে, সব চুলে লাগতো, সেটা কি ভালো হতো? একটু কেটে ছোট করলে কি হয়? তাহলে তো আরো সুন্দর লাগে। আম্মু নিষেধ করছে জানিস তো, আম্মুর কত শখ করে কষ্ট করে আমার মাথায় এমন চুল করছে। রোদের কথা শুনে ঝর্ণা এবার একটু আশ্বস্ত হয়ে বলে, এটা ঠিক বলছিস, আন্টি তো চুলের পিছনে কত যত্ন করে, না হলে পা পর্যন্ত চুল কারো হয়? একটু থেমে ঝর্ণা আবার বলে, কিন্তু রোদ, পিছনে অনেক বেশি উঁচু লাগছে রে। এমনিতে সময় তো বেনি করে বোরখা পরে ভিতরে চুল ছেড়ে রাখিস, বোঝা যায় না, কিন্তু এখন তো খোপা করা। রোদ মাথার পিছনে হাত দিয়ে বুঝে গেছে, হ্যাঁ ঠিক বলছিস, কিন্তু এটা কি করব? তুই একটু জোর করলি, এখন যা, দেখা যাক। আমার তো ভালো দেখানো দরকার, তুই তো এমনিতে অপ্সরা, এমনই ভালো লাগানোর কেছে। কথাটা বলে ঝর্ণা ঠোঁটে টিপ মেরে হেসে দেয়। রোদ তখন বলল, চুপ থাক, চলে এসেছি প্রায়, মাইকের শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে রিক্সা থামে তাদের কলেজের সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দুজনে কলেজের ভিতর প্রবেশ করে। রোদ পরছিল তার মায়ের সেই নরম সোনালি রঙের শাড়ি, যার পাড় জুড়ে ছিল গাঢ় মেরুন আর সূক্ষ্ম সোনালি নকশা। শাড়ির কাপড়টা আলো পড়েছিল মৃদু করে ঝিলমিলিয়ে, কিন্তু কোথাও আড়ম্বর নেই, সবটাই ছিল পরিমিত ও রুচিশীল। মাথায় ছিল হালকা সোনালি আভাযুক্ত ক্রিম রঙের হিজাব। শাড়ির রঙের সাথে নিখুঁতভাবে মিশে গেছে হিজাবটা, এমনভাবে পেঁচানো যেন সেটা সাজের অংশ হয়ে পড়েছে, আলাদা করে চোখ পড়ে না। এদিকে ঝর্ণা রোদের সাথে মিল রেখে শাড়ি পরার অনেক চেষ্টা করেছে, কিন্তু ঠিক পায়নি, বিধায় পার্পেল রঙের শাড়ি বেছে নিয়েছে। রোদ আর ঝর্ণা কলেজে ঢুকতে তাদের বর্ষে আরও কিছু ছেলেমেয়েদের সাথে দেখা হয়। ইন্টারমিডিয়েট থেকে মাস্টার পর্যন্ত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী আসায় সম্পূর্ণ কলেজ লোকারণ্য। রোদ আর ঝর্ণা বাকি মেয়েদের সাথে তাদের জন্য নির্দ্বিধায় সাইডে যে চেয়ার নিয়ে বসেছে। ইতিমধ্যে স্টেজে গান গাইছে কলেজে গণিত বিভাগের অধ্যাপক অনুপম স্যার। এরপর স্টেজে ছেলেদের নাচ পরিবেশন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের ছেলেরা দেবের গানে নাচবে। রোদ ঝর্ণা আগেই এই নাচের অনুশীলন দেখেছিল। সাউন্ড বক্সে যেই না দেবের গান পরান যায় জলিয়ারে গান বেজে ওঠে, তখনই কেউ আর নিজের জায়গায় বসে থাকে না, সব ছেলেমেয়েরা গানের সাথে নিজেদের জায়গা থেকে নাচে মগ্ন। ঝর্ণা নিজেও তার ব্যতিক্রম নয়, সে এমনিতে নাচুনে পড়ে, তার উপর ঢোলের বাড়ি হিসেবে তারই পছন্দের নায়কের গান। নিজেও নাচের সাথে রোদকে নিয়ে টানাটানি করছে, কিন্তু রোদ উঠবে না, সে তো এসব পছন্দ করে না। কিন্তু ঝর্ণা টানাটানিতে বসা থেকে উঠে দাঁড়ায়, ঝর্ণা ও রোদের হাত ধরে ঘুরাতে থাকে। এর মধ্যে, দোস্ত, আমরাই আছি, তুই নর্মাল হ। এর চোখ মুখ শক্ত হয়ে আছে, দম আটকে সেন্সলেস হয়ে যাবে। রোদ নিজের আড়ষ্টতা ভাব কাটাতে না পেরে বলে, আরে তুই আমাকে ছাড়, আমি বসেই থাকি। পাশ থেকে ওদের এক বান্ধবী জাহিন বলে, রোদ আমাদের সাথে দাঁড়িয়ে এমনি হাততালি দাও, তাও এখানেই থাকো। রোদ ওদের কোথায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ সেই সময় রোদের মাথায় কারো হাতের কনুই দিয়ে বেশ জোরে ধাক্কা লাগে। এতে করে তার মাথায় থাকা ক্লিপটা ভেঙে চুল খুলে যায়। রোদ বুঝতে পারে হিজাবের উপর দিয়ে চেপে ধরে, যাতে একেবারে চুলগুলো খুলে না যায়। রোদ ঝর্ণার কাছে গিয়ে বলে, কমন রুমে চল, আমার চুল খুলে গেছে। রোদের কথা শুনে ঝর্ণা বলে, একা যেতে পারবি না? না চল, হিজাব খুলে ঠিক করতে হবে। রোদের অসুবিধার কথা বুঝতে পেরে ঝর্ণা দেরি না করে রোদকে নিয়ে সোজা কমন রুমের দিকে যেতে থাকে। দ্রুত তাড়াহুড়োর মধ্যে যাওয়ার কারণে প্রতিমধ্যে একজনের সাথে ধাক্কা খায় রোদ। তার দিকে না তাকাতে সরি বলে দ্রুত চলে যায়। এদিকে একটা মেয়ের সাথে জোরে ধাক্কা খেয়ে আকাশ দাঁড়িয়ে যায়। মেয়ে দুজন দ্রুত প্রস্থান করতে দেখে কপাল কুঁচকে বিড়বিড় করলে বলে, কোনো ভদ্রতা নেই, ননসেন্স কোথাকার।
ওয়াশরুমে যাচ্ছি, তুই এখনই দাঁড়া। সায়নের কথায় আকাশ মাথা নেড়ে হ্যাঁ জানালো। সায়ন ছেলেদের ওয়াশরুমের দিকে চলে যায়। আকাশ ফাঁকা করিডোরের সামনে দাঁড়িয়ে থেকে আফজাল চৌধুরীর কথাটা ভাবতে পারে। কিভাবে এই 2 দিনে সে রোদকে বাড়ির বউ করে নিয়ে ভাববে। ভাবনার মাঝে তার ফোন ভাইব্রেট করে ওঠে। পকেট থেকে ফোন বের করে কথা বলতে থাকে। আকাশ ফোনে কথা বলতে বলতে করিডোরে হাঁটছিল। কথার মাঝখানে হঠাৎ করে তার দৃষ্টি আটকে যায় পাশে একটা খোলা দরজায়। অজান্তে পা থেমে যায়। সামনে দাঁড়িয়ে থাকা অব্যক্তির দিকে অস্বাভাবিক মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। ফোনটা এখনো কানে, তবু কথার স্রোত থেমে যায়। ক্ষণিক থেমে বলে, পরে কথা বলছি। কান থেকে ফোন নামিয়ে আকাশ আবারও সামনে থাকে। এইবার পুরো মনোযোগ দেয়। পা থেকে মাথা থেকে পা ছুঁয়ে নামা লম্বা কালো চুল এক মেয়ে, শাড়ি পরিহিত। সে ঘুরে দাঁড়িয়ে আছে বলে মুখটা দেখা যাচ্ছে না। দু হাতের চুলগুলো জড়ো করে বেঁধে নেওয়ার মুহূর্তটা আকাশের বুকের ভিতর অদ্ভুত এক কাঁপুনি সৃষ্টি করে। দৃশ্যটা যেন অকারণে মনটা টেনে ধরে। ফর্সা চিকন হাতে রেশমি গাছের চুড়িগুলো নড়তে রিনিঝিনি শব্দ তুলে। শব্দটা করিডোরের নিস্তব্ধতা আশ্চর্যভাবে স্পষ্ট। শাড়ির নরম ভাঁজ, সংগতি ভঙ্গি আর চুলের বাঁধা সেই স্বাভাবিক সৌন্দর্য মিলিয়ে মেয়েটার উপস্থিতি যেন চোখে নয়, সরাসরি আকাশের অনুভূতি গিয়ে ধাক্কা পায়। আকাশ বুঝতে পারে এই থমকে যাওয়া বিস্ময় নাকি হঠাৎ জন্ম নেওয়া অচেনা মুগ্ধতা। শুধু জানে জীবনে অনেক সুন্দরী মানুষ দেখেছে, কিন্তু এই মুহূর্তে সৌন্দর্যটা আলাদা, নীরব, নিঃশব্দ, সংযত, অথচ ভীষণ গভীর। সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, যেন একটু নড়লেই মুহূর্তে হারিয়ে যাবে মরীচিকার মতো। অনুভূতির অনুভব বেশিক্ষণ স্থায়ী হয় না। সায়নের ডাকে আকাশের ঘোর কাটে। একটু আগে যে জায়গায় দাঁড়িয়েছিল আকাশ, ঠিক সেখান থেকে সায়ন হাত উঁচু করে জোরে জোরে আকাশের নাম ধরে ডাকছে। ফাঁকা বিল্ডিংয়ে আকাশের নামটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে কমন রুমের ভেতরে দাঁড়িয়ে থেকে রোদ হঠাৎ থমকেছে। বুকের ভেতরে অকারণ এক চমক লাগে। মুহূর্তের জন্য সে দরজার দিকে দাঁড়িয়ে থাকে। মনে হয় কেউ যেন তাকে দেখছিল। মুহূর্তে সরে গেল। ঠিক সেই সময় সায়নের ডাকে সাড়া দিয়ে আকাশ দ্রুত তার দিকে এগিয়ে যায়। করিডোর আবার শূন্য হয়ে পড়ে, আর সেই ক্ষণে রোদ ঘুরে থাকে। কিন্তু সামনে কাউকে না দেখতে পেয়ে সে নিজেকে সামলে নেয়। নিজের অজান্তে নিশ্চিত বোধ করে হালকা এক নিঃশ্বাস ফেলে। অকারণ ভাবনাটাকে ঝেড়ে ফেলে সে আবারও নিজের কাজে মন মন দেয়, যেন কিছুই ঘটেনি। চলবে 4 মাসের বাঁধন, দ্বিতীয় পর্ব। পুরো গল্প প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।